প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিলয় সরকার, সহকারী শিক্ষক, আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয় পাঠদান করব। আজকের পাঠের বিষয় বন সংরক্ষণ বিধি। শিক্ষার্থী বন্ধুরা, বন কাকে বলে? প্রথমে এই প্রশ্নটি তোমাদের সবার সামনে আসতে পারে। আসলে বিভিন্ন বৃক্ষ, লতা, গুল্ম দ্বারা আচ্ছাদিত যে এলাকা, সেটাকে আমরা বন বলি, তাই নয় কি? এই বনে বিভিন্ন গাছপালা এবং পশু পাখির মধ্যে কিন্তু একটা আন্তঃনিবিড় সম্পর্ক রয়েছে এবং যে কোনো একটি ক্ষতিগ্রস্ত হলে পুরো সিস্টেমটাই কিন্তু ক্ষতির সম্মুখীন হয়। যে কারণে বিভিন্ন দেশের সরকার বিভিন্ন সময় বিভিন্ন আইন দ্বারা এই বন সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই উপমহাদেশে 1927 সালে এই বন সংরক্ষণ বা বন আইন প্রণয়ন করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সরকার তার প্রয়োজনে 1990 সালে 1996 সালে এই আইন সংশোধন পরিমার্জন করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধু তাই নয়, বাংলাদেশ সরকার এই বন সংরক্ষণ, বাংলাদেশ সরকার বন বিধির বলে আরো যা করতে পারেন সেগুলো আমি বলছি। সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে কোনো বনভূমিতে সংরক্ষিত বন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই প্রজ্ঞাপন বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা অন্য কোনো দাবিদার প্রজ্ঞাপন প্রকাশের তারিখ হতে ন্যূনতম 3 মাস এবং অনধিক 4 মাসের মধ্যে বন কর্মকর্তার নিকট লিখিতভাবে হাজির হয়ে ক্ষতির বিস্তারিত উল্লেখ করে আবেদন করতে পারেন। সরকার একইভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে নির্দিষ্ট তারিখ হতে সংরক্ষিত কোনো বন বা তার অংশ বিশেষ সংরক্ষিত রহিত এ মর্মে নির্দেশ প্রদান করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এখন প্রথমে বন বিধি বর্ণনা। এই বন বিধিটা কি? অর্থাৎ এই বন বিধিটা হচ্ছে একটা নিয়ম বা একটা আইন। এই বন বিধি যে একটা নিয়ম বা আইন আছে, এই নিয়ম বা আইনটি ভঙ্গ করলে তার জন্য একটা শাস্তির বিধান আছে। তো এই যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। আর এই নিয়মগুলো যদি কেউ না মানে, তখন কিন্তু সেটা দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে। যথা 1 নম্বরে আছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সরকারি বনভূমি থেকে গাছপালা ও অন্যান্য বনজ সম্পদ আহরণ করা। 2 নম্বরে আছে, অনুমতি ব্যতীত আধা সরকারি বা স্থানীয় সরকারি জমি বা স্বায়ত্তশাসিত সংস্থা বা কোনো ব্যক্তির নিজস্ব জমি বা বাগান হতে কাঠ বা অন্যান্য বনজ সম্পদ সংগ্রহ করে নিজ জেলার যে কোনো স্থানে প্রেরণ। যথাযথ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে সরকারি বনাঞ্চলে প্রবেশ করা, বনভূমিতে ঘরবাড়ি ও চাষাবাদ করে বনাঞ্চলের ক্ষতি সাধন করা, এগুলো কিন্তু যাবে না। বনাঞ্চলে গবাদি পশু চড়া, এটাও কিন্তু যাবে না। প্রয়োজনীয় অনুমতি ব্যতীত বনের গাছ কাটা, অপসারণ ও পরিবহন করা, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত ঋতু ব্যতীত অন্য সময়ে আগুন জ্বালানো, আগুন রাখা বা বহন করা, বনের কাঠ কেটে অথবা কাঠ অপসারণের সময়
অসাবধানতাবশত বনের ক্ষতি সাধন করা, গাছ কেটে ফেলা, ছিদ্র করা, বাকল তোলা, পাতা ছেঁড়া, পুড়িয়ে ফেলা অথবা অন্য কোনো প্রকারে বৃক্ষের ক্ষতি সাধন করা, বনে শিকার করা, গুলি করা, মাছ ধরা, পানি বিষাক্ত করা অথবা বনে ফাঁদ পাতা। শিক্ষার্থী বন্ধুরা, এ বিষয়ে তোমরা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে কিন্তু দেখেছো অনেক সময় যে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরছে, ফাঁদ পেতে হরিণ ধরছে, বাঘ ধরছে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, এরপরে পরবর্তী বিষয়ে আসি। বন দ্রব্যাদি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অপসারণ, পরিবহন ও হস্তান্তর করা, বন কর্মকর্তা অথবা বন সংরক্ষণে বন রক্ষণাবেক্ষণে নিয়োজিত ব্যক্তির কাছে বাধা প্রদান করা। প্রিয় বন্ধুরা, এরপরে আরো যে দুটি পয়েন্ট আছে আমি সেগুলো বলছি। যথাযথ অনুমতি ব্যতীত বনের মধ্যে গর্ত খোঁড়া, চুন বা কাঠ পোড়ানো, কাঠ কয়লা পোড়ানো অথবা কাঠ ব্যতীত অন্য কোনো বনজাত পণ্য সংগ্রহ অথবা শিল্পজাত দ্রব্য প্রক্রিয়াজাত করা, অপসারণ করা। এই যে চুন তৈরি, এখানে একটা বিষয় লেখা আছে, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে চুন তৈরি কি? আসলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই বন এলাকার আশেপাশের বাসিন্দা তারা তোমরা জানো যে সাধারণত গ্রামের অধিবাসীরা শামুক অথবা ঝিনুক পুড়িয়ে চুন তৈরি করে, সেটা বনের মধ্যে করতে পারে। এখন বনের মধ্যে যদি এভাবে শামুক বা ঝিনুক পুড়িয়ে চুন তৈরি করে তাহলে সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে, যে কারণে এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তার পূর্বানুমতি ব্যতীত কোন সংরক্ষিত বনে আগ্নেয়াস্ত্র সহ প্রবেশ করা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে 12টি নিয়মের কথা বলা হয়েছে, এই নিয়ম বা নীতিগুলো লঙ্ঘন করলে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা বন আইন লঙ্ঘনের শাস্তির বিধান, অর্থাৎ এই নিয়মগুলো ভঙ্গ করলে কি শাস্তির বিধান রয়েছে সে বিষয় সম্পর্কে একটু আলোকপাত করা যাক। বন আইন লঙ্ঘনের বিভিন্ন ধরনের শাস্তির বিধান রয়েছে। উপরোক্ত আইন ভঙ্গের জন্য ন্যূনতম 6 মাসের জেল সহ 5,000 টাকা জরিমানা এবং সর্বোচ্চ 5 বছরের জেল সহ 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে। এসব অপরাধের বিচার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে বন আইন লঙ্ঘনের শাস্তির বিধানটি কি? তোমরা অবশ্যই এই বিষয়টি ভালো করে পড়বে, ভালো করে শিখবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আসি বন্যপ্রাণী সংরক্ষণ বিধি। বন্ধুরা, বন্যপ্রাণী, তোমরা হয়তো বুঝতে পারছো যে যেসব প্রাণীগুলো বনে থেকে তারাই বন্যপ্রাণী, তাই না? আমি তোমাদের এই ধারণার সাথে আরেকটু যোগ করি। বন্যপ্রাণী বলতে আমরা সাধারণত সেই সব প্রাণীদেরকে বুঝি যেসব প্রাণী আমাদের গৃহপালিত নয়, যারা উন্মুক্তভাবে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠে, প্রজনন করে, খাবার খায়, এই ধরনের প্রাণীদেরকে কিন্তু আমরা বন্য প্রাণী বলে থাকি। হতে পারে সেটা কিন্তু তোমার ঘরে যে টিকটিকি আছে সেটাও কিন্তু বন্য প্রাণীর আওতাভুক্ত। শিক্ষার্থী বন্ধুরা, তো চলো এখন আমরা এই বন্য প্রাণী সংরক্ষণের যে বিধিগুলো আছে সেগুলো জেনে নিই। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বাংলাদেশ সরকার 1973 সনে একটি আইন প্রণয়ন করে, যা বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ অধ্যাদেশ 1973 নামে অভিহিত। এই আইন বলে বিনা অনুমতিতে কোনো উপায়ে বনাঞ্চলে বন্যপ্রাণী শিকার বা হত্যা করা, বন্যপ্রাণী প্রজননে বিঘ্ন সৃষ্টি, জাতীয় উদ্যানের সীমানায় 1 মাইলের মধ্যে কোনো প্রাণী শিকার,
বিদেশি প্রাণী আমদানি বা বিদেশে রপ্তানি করা প্রভৃতির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই আইন লঙ্ঘন করা শাস্তিযোগ্য অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণ বিধি লঙ্ঘনকারীকে আদালত 6 মাসের জেল সহ, আমি আবার বলছি, 6 মাসের জেল সহ 500 টাকা জরিমানা এবং সর্বোচ্চ 2 বছরের জেল সহ 2000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন। এই আইন ভঙ্গকারীকে আর্থিক জরিমানা সহ বিভিন্ন মেয়াদে জেল দেওয়ার বিধান রয়েছে। তবে মানুষের জীবন বাঁচাতে, এখন একটা বিষয় আছে, মানুষের জীবন বাঁচাতে ফসলের ক্ষতিরোধ ইত্যাদি ক্ষেত্রে বন্যপ্রাণী শিকার বা হত্যা করা শাস্তিযোগ্য অপরাধ নয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অবগতির জন্য বলছি, অনেক সময় দেখা যায় কিছু লোক টিয়া, চড়ুই, ঘুঘু এই ধরনের পাখি ধরে। আসলে এদের কিন্তু সরকার একটা অনুমতি দিয়েছে যে যেসব পাখি ফসলের ক্ষতি করে সেই সব পাখি ধরার একটা অনুমতি তাদের আছে, এভাবে তারা দাবি করে। বন সংরক্ষণ বিধির প্রয়োজনীয়তা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই বন সংরক্ষণ বিধির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। এই বন সংরক্ষণ বিধি কি জন্য দরকার বা কি জন্য প্রয়োজন? শিক্ষার্থী বন্ধুরা, বন কিন্তু আমাদের অনেক অনেক উপকার করে। হতে পারে সেটা সামাজিক ভাবে, হতে পারে সেটা প্রাকৃতিক ভাবে। তো চলো জেনে নেওয়া যাক যে এই বন সংরক্ষণ বিধির প্রয়োজনীয়তাগুলো কি কি। দেশে বিরাজমান বন সংরক্ষণ ও নতুন বন সৃষ্টির করে দেশ বনের পরিমাণ বৃদ্ধি করা এখন সময়ের দাবি। কারণ বন পরিবেশগত ভারসাম্য বজায় রাখে, কিন্তু আমাদের দেশে জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি। এই অধিক জনসংখ্যার মৌলিক চাহিদা মেটানোর জন্য সীমিত বন সম্পদের উপর বিশাল চাপ সৃষ্টি করছে। প্রাত্যহিক চাহিদা মেটানোর জন্য মানুষ বনের বৃক্ষরাজি ও বন্যপ্রাণী উজাড় করছে। বন ধ্বংস হওয়ার কারণে বন্যপ্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রজনন বিঘ্নিত হচ্ছে, খাদ্য সংকট হচ্ছে, অবৈধ শিকারীর কবলে পড়েও বন্যপ্রাণী ধ্বংস হচ্ছে, বনে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে, বনসম্পদ চুরি ও পাচার করে এক শ্রেণীর অসাধু লোক বন ধ্বংস করছে। বনের নিকটবর্তী এলাকাবাসী ধীরে ধীরে বন দখল করছে, বন এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণ করছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেরা যারা এই বন এলাকার কাছাকাছি আসো, তোমরা এই বিষয়টি সম্পর্কে আরো অনেক বেশি অবগত। অসাধু চক্র পার্বত্য এলাকার পাহাড় কেটে কাঠ পাচার করে পাহাড়ি বন ধ্বংস করছে। এছাড়াও সৃজিত সামাজিক বনের বৃক্ষরাজি আত্মসাৎ করছে। এর ফলে বনভূমি ধ্বংস সহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। দেশ পরিবেশগত ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন সম্পদকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বন সংরক্ষণ বিধি প্রণীত হয়েছে। এ বিধি কার্যকরী প্রয়োগে সরকারিভাবে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। বন বিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসংযোগ বাড়াতে হবে। বন সংরক্ষণ ও বন্যপ্রাণী সংরক্ষণ বিধি বাস্তবায়িত হলে অনেক সুফল পাওয়া যেতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যে আলোচনা করলাম এই বিষয়ে তোমরা অনেক কিছু জানতে পেরেছো, অনেক কিছু শিখতে পেরেছো। আশা করছি এই পাঠের মধ্য থেকে যদি তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসে, তোমরা অবশ্যই তার উত্তর করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করব, যে প্রশ্নগুলো তোমরা উত্তর করবে। কি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তৈরি আছো তো? হ্যাঁ, আশা করছি তোমরা সকলেই এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথম প্রশ্ন করছি, বন কাকে বলে? বন কাকে বলে? আশা
করছি উত্তরটি তোমরা দিতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি দ্বিতীয় প্রশ্ন করছি, বন সংরক্ষণ বিধি কি? বন সংরক্ষণ বিধি কি? আমি ধরে নিতে পারি তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো। আমার তৃতীয় প্রশ্ন, এই উপমহাদেশে কত সালে বন সংরক্ষণ বিধি তৈরি করা হয়? আমার চতুর্থ প্রশ্ন, বাংলাদেশ সরকার কোন কোন সালে এই বন সংরক্ষণ বিধি সংশোধন পরিমার্জন করেছে? শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা সকলেই এই উত্তরটি দিতে পেরেছ। বন্ধুরা, এখন আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিব। আশা করছি এই বাড়ির কাজটি তোমরা সকলেই নিজ নিজ বাসায় বসে কমপ্লিট করবে। শিক্ষার্থী বন্ধুরা, তো চলো এখন তোমাদের একটি বাড়ির কাজ দিই। বাড়ির কাজ, বন সংরক্ষণ বিধি বন সংরক্ষণ বিধি উল্লেখযোগ্য দিকগুলো ব্যাখ্যা করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য যে বাড়ির কাজটি দেওয়া হয়েছে সেটা হলো বন সংরক্ষণ বিধি উল্লেখযোগ্য দিকগুলো ব্যাখ্যা করবে। আশা করছি তোমরা সকলেই এই প্রশ্নের উত্তরটি তৈরি করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। কথা হবে আবার কোনো নতুন ক্লাসে, নতুন সময়। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।